নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে রাম ভক্ত শ্রী রোহিণী কুমার মজুমদারের কথাই আপনাদেরকে বলবো। তাহার ঠাকুরের সহিত অভিজ্ঞতার কথাই আজ আমি বলবো। তাহলে সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। এক ছুটির দিনে শ্রী শ্রী ঠাকুরের নিকট বসিয়া আছি, নানা রকম কথা হইতেছে। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর আমাকে বলিলেন, মায়ের জন্য পশ্চিমে চাকুরির চেষ্টা করেন, খবরে কাগজ দেখিয়া দরখাস্ত করেন। কিছুদিন পরে কাগজে দেখিলাম মজফরপুর চ্যাপম্যান মধ্য ইংরাজি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদের জন্য প্রার্থী চাই। এই সংবাদ ঠাকুরকে জানাইলে তিনি আমার স্ত্রীকে উক্ত পদের জন্য দরখাস্ত করিতে নির্দেশ দিলেন। সেই দিনই দরখাস্ত করা হইল। এক সপ্তাহ পর মজফরপুরে চ্যাপম্যান মধ্য ইংরেজি বালিকা বিদ্যালয়ের সম্পাদকের নিকট হইতে হেডমিস্ট্রেসের পদের নিয়োগপত্র আসিল। ঠাকুর অনতি বিলম্বে আমার স্ত্রীকে ওই পদে যোগদান করিতে আদেশ করিলেন। অত দূরে আমার স্ত্রীর একা থাকিতে অসুবিধা হইবে বলিয়া আমার বিধবা ভগিনীকে তাহার সঙ্গে যাওয়ার বন্দোবস্ত করিলাম। 1920 সাল আগস্ট মাসে প্রথম ভাগে আমি তাহাদিকে মজফরপুরে রাখিয়া আসিলাম। আমার স্ত্রীর কোয়ার্টার ওই বিদ্যালয়ের প্রাঙ্গণের মধ্যেই অবস্থিত ছিল, কোনো অসুবিধা ছিল না। কলিকাতা ফিরিয়া বাসায় আসিয়া হোটেলে খাওয়ার বন্দোবস্ত করিলাম। সামনেই পূজার ছুটি। ছুটির দিনগুলো মজফরপুরে কাটাইব স্থির করলাম। আমার মনিব ব্যারিস্টার সাহেবের নিকট ছুটির আবেদন করিলাম, কিন্তু তিনি কিছুতেই ছুটি মঞ্জুর করতে ইচ্ছুক নহেন। হাইকোর্ট বন্ধ হইলেও বাড়িতে বসিয়া কাজ করিতে হইবে। অনেক অনুনয় বিনয়ের পর মাত্র 10 দিনের ছুটি মঞ্জুর হইল। শ্রী শ্রী ঠাকুরকে এই সংবাদ জানাইলাম। ঠাকুর সেদিন গম্ভীর হইয়া বসিয়াছিলেন, কারণ কি জানি না, সবাই চুপচাপ। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর বলিয়া উঠিলেন, রোহিণীবাবু, আপনি মজফরপুর যাইবার পথে আমাকে কাশী নামায়া দিয়া যাইতে পারিবেন না? আমি কাহারও বাড়িতে আর থাকিব না। মাসে মাসে আপনি আমাকে 10টি করিয়া টাকা দিবেন। 5 টাকা ঘর ভাড়া দিব, আর বাকি 5 টাকার দ্বারা আমার 1 মাস চলিয়া যাইবে। কাশীতে আমার জন্য একটি ঘর ঠিক করিয়া আপনি মজফরপুর চলিয়া যাইবেন। বলা বাহুল্য, আমি ঠাকুরের কথায় রাজি হইলাম। শ্রী শ্রী ঠাকুর সেই দিনে শ্রীরামপুরে গুরুভ্রাতা শ্রী বরদাচরণ রায়ের বাসায় চলিয়া গেলেন। 2 দিন পরে আমি বেলা প্রায় 1টার সময় শ্রী শ্রী ঠাকুরকে লইয়া কাশীর উদ্দেশ্যে রওনা হইলাম। পরদিন বেলা 10টার সময় বেনারস ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালাম। এক্কা করিয়া আমার কাশীর দিকে রওনা দিলাম। ঠাকুর এক্কাকে নারদ ঘাটে যাইতে নির্দেশ দিলেন। নারদ ঘাটে একটি আশ্রমে পরম পূজনীয় অসিতানন্দ ব্রহ্মচারী থাকিতেন। সেই আশ্রমে আমরা উপস্থিত হইলাম। ব্রহ্মচারী 80 বর্ষ অতিক্রম করেছেন বলিয়া মনে হইল। তাহাকে দেখিয়া পুরাকালের কল্পিত নারদ মুনির কথাই আমার মনে জাগিল। পক্ককেশ পৃষ্ঠদেহ হইতে প্রায় নিতম্ব পর্যন্ত বিস্তৃত, গেরুয়া কাপড় লুঙ্গির মতো পরা, গায়ে সেই একই রঙের আলখাল্লা। তাহাকে দেখিয়া মনে হইল বুঝিবা বিনা শূন্য নারদ মুনি নারদ ঘাটের এই আশ্রমে অবস্থান করিতেছেন। শ্রী শ্রী ঠাকুরকে দর্শন মাত্রেই ব্রহ্মচারী দরবিগলিত ধারায় অশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণিপাত করিলেন। শ্রী শ্রী ঠাকুর ধীর স্থির নিশ্চল অবস্থায় ব্রহ্মচারীর দিকে তাকায়া আছেন। ব্রহ্মচারী ও ঠাকুরের সেই অবস্থার কথা বর্ণনা করিবার মতো সাধ্য আমার নাই। যে বাড়িতে ব্রহ্মচারী ছিলেন তাহা একটি ধর্মশালা। কেবলমাত্র সাধুরাই ওই ধর্মশালায় আশ্রয় গ্রহণ করিতে পারিতেন। ওই ধর্মশালার একটি ছোট্ট ঘরে ব্রহ্মচারী থাকিতেন। ঘরটি এতই ক্ষুদ্র যে একখানি ছোট চৌকি পাতিবার পরে আর দাঁড়াইবার মতো কোনো স্থান ছিল না। কোনো রকমে দরজা খোলা যায়। এই ঘরের মধ্যেই ব্রহ্মচারীর সব কিছু: কেরোসিনের একটি কুপি, একখানি পিতলের থালা, একটি পিতলের ঘটি, আর কয়েকখানি গেরুয়া কাপড়। চৌকির উপর পুরাতন একখানি তোষক, তাহার উপর একখানা কাঁথা পাতা। শুনিলাম ওই কাঁথাখানি তাহার এক শিষ্যা তৈয়ার করিয়া দিয়াছেন। সেগুলি এতই ময়লা যে হাত দিলে হাতে ময়লা লাগিয়া যায়।
তাহা দেখিয়া ঘরের সামনে বারান্দায় আমি কম্বল ও চাদর পাতিয়া বিছানা করিয়া দিলাম। ঠাকুর ও ব্রহ্মচারী দুইজনে সেখানে বসিলেন। তাহাদের দুইজনের মধ্যে নিম্নস্বরে কী সব কথোপকথন চলিতেছে, আর আমি ভাবিতেছিলাম ব্রহ্মচারী বুঝি ঠাকুরের থেকে অপেক্ষায় বয়সে অনেক বড়। চেহারা ও ভাবভঙ্গি দেখিয়া তাহাকে বড় সাধু বলিয়াই মনে হয়। তিনি কেন ঠাকুরে আশ্রিত হইলেন? শ্রী শ্রী ঠাকুরের মুখে শুনিয়াছি যে তিনি ঠাকুরের নিকটেই দীক্ষা লাভ করিয়াছেন। বেলা তখন অনেক বাড়িয়াছে। ঠাকুর আমাকে স্নান করিতে বলিলেন। আমি নারদ ঘাটে স্নানের উদ্দেশ্যে চলিয়াছি। দেখিলাম ঠাকুরও আমার পিছন পিছন আসিতেছেন। আমি বলিলাম, কাশীতে অনেকবার আসিয়াছি, আমার সহিত আপনার আসার কোনো প্রয়োজন নাই, আপনি ততক্ষণ বিশ্রাম করুন। ঠাকুর বলিলেন, আপনি জানেন না, এখানে চোর বদমাইশ আছে, কাশীতে খুব সাবধানে থাকিতে হয়। ঠাকুর আমার সঙ্গেই চলিলেন। কাপড় ও জুতা ঘাটের উপর রাখিয়া স্নান করিবার জন্য গঙ্গায় নামিয়াছি। তীরের দিকে চাহিয়া দেখি ঠাকুর আমার জুতা জোড়া পা দিয়া চাপায়া কাপড়খানি কোলে করাইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর আমার জন্য এইভাবে দাঁড়ায় আছেন দেখিয়া বড়ই অস্বস্তি বোধ করিলাম। যথাশীঘ্র স্নান সমাপন করিয়া উপরে উঠিয়া আসিলাম। ঠাকুর আমাকে একটি হোটেলে লইয়া গেলেন। আমি ভাত খাইতেছিলাম। ঠাকুর আমার সামনেই বসিয়াছিলেন। হোটেল হইতে ফিরিবার পথে ঠাকুরের ভোগের জন্য 1 পোয়া রাবড়ি কিনিয়া আনিলাম। আশ্রমে পৌঁছালে ঠাকুর সেই রাবড়ি ব্রহ্মচারী মহাশয়কে দিতে বলিলেন। অনিচ্ছা সত্ত্বেও উহা ব্রহ্মচারীকে দিলাম। দেখিলাম ব্রহ্মচারী কয়েকটি ফল ও কিছু রাবড়ি জোগাড় করিয়াছেন। একখানি পিতলের থালার উপর ফল ও রাবড়ি সাজাইয়া শ্রী শ্রী ঠাকুরকে ভোগ দিলেন। লোটা ভরা জলও ঠাকুরের সম্মুখে রাখিয়া দিলেন। ঠাকুর কিছুই গ্রহণ করিলেন না। থালাখানি স্পর্শ করিয়া প্রসাদ লইবার জন্য আমাদের দিকে সরাইয়া দিলেন। ব্রহ্মচারী আমাকে প্রসাদ দিলেন ও নিজেও গ্রহণ করলেন। বিশ্রাম করা হইল না। ঠাকুরের সহিত ঘর ভাড়া উদ্দেশ্যে বাহির হইতে হইল। এই গলি সেই গলি করিয়া দুইজনে সন্ধ্যা পর্যন্ত ঘুরিলাম। কোথাও একটি ঘর পাওয়া গেল না। মাঝে মাঝে 2-1টা বড় বাড়ি খালি দেখিলাম। আশ্রমে ফিরিয়া বাহিরের বারান্দায় কম্বল ও চাদর পাতিয়া বিছানা করিয়াছি। কিয়ৎক্ষণ ধরিয়া ঠাকুরের গা হাত পা টিপাইয়া দিলাম। ঠাকুর বলিলেন, ব্রহ্মচারী ঘরের মধ্যে ওই চৌকির উপর আমি শয়ন করিব, আর দরজার সামনে আপনিও ব্রহ্মচারী শয়ন করিবেন। ঠাকুরের এই কথায় আমি কিছুতেই স্বীকৃতি দিতে পারিলাম না। এই রকম ময়লা বিছানায় আমার উপাস্য আরাধ্য দেবতাকে শয়ন করিতে দিতে আমার মন কিছুতেই চাইতেছিল না। ঠাকুরকে বলিলাম, ওইরূপ ময়লা বিছানায় আপনাকে কিছুতেই শয়ন করিতে দিতে পারিব না। ঠাকুর বলিলেন, ওই বিছানায় শয়ন না করিলে ব্রহ্মচারী মনে খুবই কষ্ট পাইবেন। আমি বলিলাম, আমি যে কষ্ট পাইব তাহাতে বুঝি আপনার কিছু আসে যায় না? ঠাকুর আমাকে অনেক বুঝাইলেন। ব্রহ্মচারী তখন বাহিরে গিয়াছিলেন। প্রায় রাত্রি 11টার সময় ফিরিলেন। ঠাকুরও অমনি ব্রহ্মচারী চৌকির ওপর উঠিয়া দরজা বন্ধ করিয়া দিলেন। আমার মোটেই ভালো লাগিতেছিল না, অথচ কিছু করিবার শক্তিও ছিল না। ব্রহ্মচারী ও আমি বাহিরে বিছানায় শয়ন করিলাম। কখন ঘুমায়া পড়িয়াছি বুঝিতে পারি নাই। সকালে ঘুম ভাঙিলে দেখিলাম ঠাকুরের ঘরের দরজা বন্ধ। ব্রহ্মচারী কোথায় চলিয়া গিয়াছেন। বসিয়া চিন্তা করিতেছি কি করা যায়। এমন সময় ঠাকুরের ঘরের দরজা খুলিল। হাত মুখ ধুইয়া আবার দুইজনে ঘর ভাড়ার উদ্দেশ্যে বাহির হইলাম। এইভাবে 7 দিন অতিবাহিত হইতে চলিয়াছে। কোথাও ঘর ভাড়া পাওয়া গেল না। ওই দিন আমরা ঘুরিতে ঘুরিতে দশাশ্বমেধ ঘাটের বাজারে উপস্থিত হইলাম। বাজারে নানা দিক ঘুরিয়া একটি ফলের দোকানের নিকট উপস্থিত হইলাম। ঠাকুর আমাকে পাকা আম কিনিতে বলিলেন। বড়ই আনন্দিত হইয়া 3টি বড় বড় আম কিনিলাম। ভাবিলাম ঠাকুর আজ নিশ্চয়ই কিছু আহার করিবেন। আমার আশা সফল হইল না। বাঙালি টোলার মোড়ে যে কালী মন্দিরটি অবস্থিত, তাহার পূজারী ব্রাহ্মণকে আম কয়টি দিবার জন্য ঠাকুর আমাকে আদেশ করিলেন। রাজি হইলাম না।
ঠাকুরকে বলিলাম, আমার একান্ত ইচ্ছা আমার আরাধ্য দেবতাই এই আমগুলো গ্রহণ করিবেন। ঠাকুর বলিলেন, এই ব্রাহ্মণকে আম দিলে আমাকেই দেওয়া হইবে। বাধ্য হইয়া আমগুলি কালী মন্দিরে পুরোহিতের হস্তে অর্পণ করিলাম। আমার বড়ই দুঃখ হইল। এই 7 দিন ঠাকুর আমার সহিত হাঁটিলেন। গাড়িতে উঠতেই ঠাকুরকে অনেক অনুরোধ করিয়াছি, তিনি কিছুতেই গাড়িতে উঠিলেন না। আমি বড়ই অস্থির হইয়া পড়িলাম। এইভাবে 7 দিন ধরিয়া ঘুরিলাম, একটি ঘরও মিলিল না। আমাকে হোটেলে খাইতে বলিলেন। আমি বলিলাম, আপনি যখন কিছু আহার করিবেন না তখন আমি কিছু খাইব না। ঠাকুর বেশ বলিয়া চুপ করিয়া রইলেন। এই 7 দিনের মধ্যে শ্রী শ্রী ঠাকুর এক বিন্দু জলও স্পর্শ করিলেন না, বা তাহাকে মলমূত্র ত্যাগ করিতেও দেখিলাম না। চিন্তা করিয়া কিছুতে স্থির করিতে পারি না। সন্ধ্যার পর আমরা আশ্রমে পৌঁছালাম। ঠাকুরকে বলিলাম, ঠাকুর, সমস্ত শহর ঘুরিলাম, ঘর ভাড়া তো পাওয়া গেল না, চলুন আমরা মজফ্ফরপুর চলিয়া যাই। পূজার ছুটি উপলক্ষে বালিকা বিদ্যালয় 1 মাসের জন্য বন্ধ। আমার স্ত্রীর বাসাটি বেশ বড়। ওই বিদ্যালয়ের প্রাঙ্গণের মধ্যেই আপনি বেশ শান্তিতে 1 মাস সেখানে থাকিতে পারিবেন। আমার মাত্র 3 দিনের ছুটি বাকি আছে। আপনাকে ওখানে রাখিয়া আমি কলকাতায় ফিরিয়া যাইব। ঠাকুর রাজি হলেন। বেনারস ক্যান্টনমেন্ট হইতে রাত্রি 9টার সময় মজফ্ফরপুর একটি গাড়ি ছাড়ে। রাত্রি প্রায় 9:45 সময় আমরা 2 জনে আশ্রম হইতে স্টেশন অভিমুখে রওনা হইলাম। ব্রহ্মচারী যাত্রাকালে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন, কিন্তু একটি কথাও বলিলেন না। দর বিগলিত ধারায় অশ্রু বর্ষিত হইতেছে। স্টেশনে পৌঁছায় দেখি যে 9টার ট্রেন ছাড়িয়া গিয়াছে। পরবর্তী ট্রেন রাত্রি 12টার সময়। সেই ট্রেনের প্রতীক্ষায় আমরা বসিয়া রইলাম। সমস্ত দিন কিছুই খাই নাই, ভয়ানক ক্ষুধার্ত। ঠাকুর হঠাৎ বলিলেন, কিছু খাইবেন না? কি খাইব জিজ্ঞাসা করিলে ঠাকুর কেল্লার হোটেলের দিকে অঙ্গুলি সংকেত করিলেন। হোটেল প্রবেশ করিয়া মাংস ভাতের জন্য বলিলাম। 1 ঘণ্টা অপেক্ষা করিতে হইবে জানিয়া ঠাকুরের নিকট আসিয়া বসিলাম। সময় মতো হোটেলে গিয়া হোটেলের একধারে আমি ও অন্যধারে চেয়ারে ঠাকুর বসিলেন। খাবার আসিল। ঠাকুরকে বলিলাম, আমি খাইব আর আপনি কিছুই খাইবেন না? ইহা আমি কিছুতেই সহ্য করিতে পারিতেছি না। ঠাকুর বলিলেন, কি খাইব? হোটেলের বেয়ারাকে একটা আইসক্রিম দেওয়ার জন্য আদেশ করিলাম। বেয়ারা একটি পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাসে আইসক্রিম দিয়া গেল। যতক্ষণ বসিয়া আমি ভাত খাইলাম ততক্ষণ ঠাকুর ওই গ্লাস হইতে একটু একটু আইসক্রিম পান করিতে লাগিলেন। আহারাদি সমাপনের পর শ্রী শ্রী ঠাকুর ও আমি স্টেশনে অপেক্ষমান ট্রেনে আরোহণ করিলাম। জয় রাম, জয় গোবিন্দ।